আচ্ছা, আজকের পড়াটা একটু দেখো। আজকে আমরা যেটা পড়বো, দ্রাব্যতা গুণফলের নীতি ও এর প্রয়োগ। আচ্ছা, এই জিনিসটা আমরা আগেও একবার পড়েছি যে কোনো একটা দ্রবণে যদি তার আয়নিক গুণফলটা যদি দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে, অর্থাৎ আয়নিক গুণফলটা যদি দ্রাব্যতা গুণফলের চেয়ে বড় হয়, তাইলে কি হবে? অদক্ষেপ পড়বে। আর যদি আয়নিক গুণফলটা তোমার দ্রাব্যতা গুণফলের সমান অথবা এই যে এইখানে দেখো কিউআইপি ইজ গ্রেটার দেন কেএসপি, হলে কি হয়? অদক্ষেপ পড়ে। আর কিউআইপি যদি লেস দেন ইজ ইকুয়াল টু মানে কি হয়? কেএসপি থেকে দ্রাব্যতা গুণফল থেকে ছোট হবে, নাইলে সমান হবে। সমান হলে কি হবে? সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। আর যদি ছোট হয় তাইলে অসম্পৃক্ত হবে। তাইলে কি হবে? কোনো অদক্ষেপ পড়বে না। এইটাই হলো দ্রাব্যতা গুণফলের নীতি। যে আর দ্রাব্যতা গুণফলটা কি? দ্রাব্যতা গুণফল আগে আমরা পড়েছি অলরেডি, যে একটা একটা দ্রবণে যদি কোনো একটা স্বল্পদ্রাব্য যৌগের যে আয়নগুলো যে তার মূল যৌগের সাথে সাম্যাবস্থায় বিরাজ করে, তখন আয়নগুলোর যে মোলার ঘনমাত্রা হবে তার মোলার ঘাতে উন্নীত যে রাশিগুলোর গুণফল, সেটা কি হবে? যদি তার দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয় তাইলে সেটা অদক্ষেপ পড়বে। এই যে এখানে নীল লেখাটা দিয়ে এই সংজ্ঞাটা আমি দিয়েছি, একটু পরে শোনাও তো আমার এই সংজ্ঞাটা। দ্রাব্যতা গুণফল নীতি হলো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো যৌগের দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন ও অ্যানায়নের মোল সংখ্যার ঘাতে উন্নীত মোলার ঘনমাত্রার গুণফল তথা যৌগটির আয়নিক গুণফল যদি ওই তাপমাত্রায় এর দ্রাব্যতা গুণফলের বেশি হয়, তবে ওই দ্রবণে যৌগটির অদক্ষেপ পড়বে। ক্লিয়ার? আর জি স্যার। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা সংক্ষেপে এখানে বলছি যে T°C তাপমাত্রায় কোনো একটা জিনিসের আয়নিক আয়নিক গুণফল গুণফল হলো কিউআইপি। শোনো, তোমাদের বইয়ে শুধু আইপি লেখছে, কেআইপি। আমি কে এর জায়গায় কিউ লেখছি কেন, এটা কি বলতে পারবে? কেএসপি ঠিকই রাখছি, কিন্তু আমি আয়নিক গুণফলটাকে বইয়ে লেখা আছে কেআইপি। বুঝতে পেরেছ? কেআইপি কে সাধারণত ধ্রুবক রাশির ক্ষেত্রে আমরা ব্যবহার করি। বুঝতে পেরেছ? তো এখন এই কেটা হলো ধ্রুবক, কেএসপিটা হলো ধ্রুবক, কিন্তু কিউআইপি কি ধ্রুবক? না স্যার। এই জন্য ধ্রুবক রাশির ক্ষেত্রে তোমার কে ব্যবহার করা হয় না। হ্যাঁ, তো এই জন্য যেহেতু আয়নিক গুণফল ধ্রুবক না, এটা কি হতে পারে? কেএসপির চেয়ে সমান হতে পারে, কেএসপির চেয়ে বড় হতে পারে, অথবা ছোট হতে পারে। এই কারণে এটাকে আমি কিউআইপি বলেছি, এবং এটা বাইরের যে বইগুলো আছে সেখানে কিউআইপি লেখা আছে। আমাদের দেশে এই কেএসপি এবং কেআইপি এই দুটো লিখেছে। তো তোমরা কিউআইপি লেখলেও কোনো অসুবিধা নাই, বা শুধু আইপি লেখলেও অসুবিধা নাই। তো দ্রাব্যতা গুণফল নীতিটা কি বুঝতে পেরেছ? দ্রাব্যতা গুণফল নীতিতে হলো কি, আয়নিক গুণফল যদি কেএসপির চেয়ে বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে, আর যদি সমান অথবা ছোট হয় তাহলে অদক্ষেপ পড়বে না। আচ্ছা, সমান হলে কি হয়? সম্পৃক্ত দ্রবণ হবে। আর যদি ছোট হয় তাহলে কি হবে? অসম্পৃক্ত দ্রবণ হবে। আর এইটা হবে অতিপৃক্ত দ্রবণ। তাহলে অদক্ষেপ সাধারণত অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রেই অদক্ষেপ পড়ে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো, এরপরে পয়েন্টটা, যে সকল যৌগ স্বল্প দ্রাব্য অর্থাৎ দ্রবণে খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয়, তাদের কেএসপির মান কি খুব ছোট হয়? ছোট হয় না? আমরা দেখলাম না যে কেএসপির মান 10⁻⁻⁻ দিয়ে হয়, তাই না? -33, -10 এরকম।
এর মানে কেএসপির মানটা খুবই ছোট, একটা যৌগ দ্রবণে খুব সামান্য পরিমাণে কি হয়, আয়নিত হয়। ক্লিয়ার? তো এই জন্য ওই যৌগটাকে আমরা কি বলি, স্বল্প দ্রাব্য। বুঝতে পেরেছো? আর যেগুলো পুরোপুরি আয়নিত হয়ে যায় দ্রবণে, সেটার তো পদক্ষেপ পড়বেই না। পড়বে? না স্যার। পড়বে না। তো যেটা সামান্য পরিমাণে আয়নিত হয়, তার যে দ্রবণটা, এই দ্রবণটাতে যদি আমি আবার বাহির থেকে কিছু একটা যোগ করি অথবা দ্রবণটার তাপমাত্রা যদি কমাই দিই, তাইলে দেখা যায় যে পদক্ষেপ পড়ে যায়। হ্যাঁ, তো এই হলো ব্যাপারটা। আমরা পরের স্লাইডে যাচ্ছি। একটু দেখো এখানে, এইটা গেল দ্রাব্যতা গুণফল নীতির ব্যাপারটা। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। আর আজকে আমরা যেটা পড়বো আরেকটা জিনিস, সেটা হলো অজৈব লবণ কি, অজৈব লবণের ক্যাটায়ন অ্যানায়ন কি, আর অজৈব লবণের গ্রুপ কি। স্যার গ্রুপ ক্যাটায়ন বিকারক কি? অ্যানায়নটা একটু ভালো মতো বুঝাই দিয়েন তো। ক্যাটায়ন হলো একটা লবণের মধ্যে একটা ধনাত্মক আয়ন থাকে আর একটা থাকে ঋণাত্মক আয়ন। বুঝতে পেরেছো? যেমন এখানে লেড ক্লোরাইড, এদিকে দেখো লেড ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, মার্কারি ক্লোরাইড, এগুলোর মধ্যে একটা ক্যাটায়ন থাকে আর একটা অ্যানায়ন থাকে। ঠিক এরকম ভাবে দেখো এই যে এই আয়নগুলো, লেড আয়ন, সিলভার আয়ন, মার্কারি আয়ন। আচ্ছা, এখানে লেড আয়নের যোজনী কত? 2। সিলভার আয়নের যোজনী হলো 1, মার্কারি আয়নের যোজনী 1। হ্যাঁ, তো এখন দেখো এই এই আয়নগুলো কার সাথে বিক্রিয়া করলে, লঘু HCl এর সাথে যদি বিক্রিয়া করে, তাইলে কি হবে, লেড ক্লোরাইড হয়ে যাবে না? এই যে লেড ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, মার্কারি ক্লোরাইড হবে না, এবং এদের অদক্ষেপ পড়বে। এই যে লেড ক্লোরাইড একটা স্বল্পদ্রাব্য যৌগ না? হ্যালো? তারপরে সিলভার ক্লোরাইড একটা স্বল্পদ্রাব্য যৌগ। অতএব এই HCl এর সাথে যেগুলো অদক্ষেপ দেয় তাদের গ্রুপকে বলি আমরা 1। ক্লিয়ার? আচ্ছা, লঘু HCl প্লাস H2S গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস, এগুলোর সাথে যেগুলোর অদক্ষেপ পড়ে সেটাকে আমরা বলি গ্রুপ 2। কি বুঝতে পেরেছ? যেমন কপারের সাথে H2S এর বিক্রিয়া কি হবে, কপার সালফাইড। লেডের সাথে H2S এর বিক্রিয়া কি হবে, লেড সালফাইড। তারপর যেমন দেখো এখানে যে আয়নগুলো আছে, অ্যালুমিনিয়াম আয়ন, এগুলি সবই হলো ক্ষারকীয়মূলক বা ক্যাটায়ন। এগুলি কি? ক্যাটায়ন। এখন কোন ক্যাটায়নগুলো কোন বিকারকের সাথে অদক্ষেপ তৈরি করে, সেই হিসাবে আমরা তাদের গ্রুপগুলোকে ভাগ করেছি। গ্রুপ 1 এর বিকারক কি, লঘু HCl। গ্রুপ 2 এর বিকারক হলো লঘু HCl প্লাস সালফিউরিক H2S। গ্রুপ 3 এর এই ক্যাটায়নের গ্রুপ, বুঝতে পেরেছো? এটা কিন্তু পর্যায় সারণীর গ্রুপ না। এটা কি পর্যায় সারণীর গ্রুপ? না স্যার। এটা হলো এই বিকারক, কোন বিকারকের সাথে এটা বিক্রিয়া দেয় এই আয়নগুলো, এর উপরে বেসিস করে আমরা এই গ্রুপে বিভক্ত করেছি। এখন দেখো এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে এই বিক্রিয়ায়, তাইলে এটা একটা অদক্ষেপ পড়বে জেলি সদৃশ। ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হবে, এটা বাদামি অদক্ষেপ পড়বে। তো তাইলে এই আয়নগুলোর গ্রুপ হলো গ্রুপ 3A। আবার এই আয়নগুলোর গ্রুপ বিকারক হলো এইটা, আর এখানে অদক্ষেপ গুলো হলো এইটা। তাইলে এই যে ডান পাশে যে যৌগগুলো আছে এরা সবাই স্বল্পদ্রাব্য এবং এদের অদক্ষেপ পড়ে। বুঝতে পেরেছ? এবং আমাদের এই দ্রবণে আয়ন শনাক্তকরণ একটা টপিকস আছে, সব পরীক্ষায় থাকে, এমনকি প্র্যাকটিক্যাল। এই যে আমরা যে ব্যবহারিক লিখবো, এই আয়নগুলো দিয়ে ব্যবহারিক পরীক্ষা। বুঝতে পেরেছ? তোমাকে একটা লবণ দিয়ে দিবে, যেমন ধরো তোমাকে দিল কপার সালফেট। এখন তুমি যদি কপার সালফেটের দ্রবণে এই লঘু HCl আর H2S পাস করো, তাহলে কালো অদক্ষেপ পড়বে। তাহলে তুমি কি বলে ফেলবা যে এটা কপার আয়ন। কি বুঝতে পেরেছ? আচ্ছা, অ্যালুমিনিয়াম তোমাকে দিল ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড,
হ্যাঁ, তাইলে তুমি কি করবা, এর সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে যদি সাদা জেলির মতো পদক্ষেপ পড়ে, তাইলে আমরা বলবো যে এইটা অ্যালুমিনিয়াম আয়ন। আর যদি বাদামি পদক্ষেপ পড়ে, তাইলে আমি বলবো এটা ফেরিক আয়ন, ফেরাস আয়ন বা ফেরিক আয়ন। আবার যেমন দেখো, এই আয়নগুলোর সাথে যদি আমি এইটা অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর উপস্থিতিতে H2S গ্যাস দেই, তাইলে কি হবে, সাদা পদক্ষেপ, জিঙ্কের বেলায় সাদা, কোবাল্টের বেলায় কালো, নিকেলের বেলায় কালো পদক্ষেপ পড়বে। আর এই যে দেখো ক্যালসিয়াম, আচ্ছা এখন তোমার একটা লবণ, ক্যালসিয়ামের লবণের নাম বলতে পারবে? যেমন ক্যালসিয়াম সালফেট হতে পারে, ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, তাই না? ক্যালসিয়াম কার্বনেট হতে পারে, তাই না? তাইলে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আমি এই জিনিসগুলো যোগ করি, তাইলে কি হবে, সাদা পদক্ষেপ পড়বে, বেরিয়াম। ঠিক আছে, তাইলে এইটা কি বুঝতে পেরেছ? অজৈব লবণের ক্ষারকীয় মূলক, ক্ষারকীয় মূলক মানে কি, ক্যাটায়ন, ক্যাটায়নের গ্রুপ এবং গ্রুপ বিকারক। এইটা হলো গ্রুপ বিকারক, এই চারটা, আর এইটা হলো তাদের গ্রুপ, আর এইখানে হলো ক্যাটায়ন গুলো আছে। তো তোমাদের সিলেবাসে যে ক্যাটায়ন গুলো আছে সেটা আমি আচ্ছা, অজৈব লবণের আঙ্গিক বিশ্লেষণে দ্রাব্যতা গুণফল নীতির প্রয়োগ। তো অজৈব লবণের আঙ্গিক বিশ্লেষণ মানে কি বলতে পারবেন? অজৈব লবণে কি থাকে, একটা ক্যাটায়ন থাকে আর একটা অ্যানায়ন থাকে। এখন আমি এমন একটা যৌগ তৈরি করব এর সাথে বিক্রিয়া দিয়ে, যেটার স্বল্প দ্রাব্য হয়। মনে করো তোমার ক্যাটায়নটা হলো সিলভার বা লেড, তাহলে এর সাথে যদি আমি HCl যোগ করি, তাহলে লেড ক্লোরাইড তৈরি হবে না, একটা স্বল্প দ্রাব্য যৌগ? জি স্যার। এখন লেড ক্লোরাইডটা দ্রবণে কি হবে, তার যে আয়নিক গুণফলটা তার দ্রাব্যতা গুণফলকে ক্রস করবে, তখনই কি হবে, এটার পদক্ষেপ তৈরি হবে। তাইলে এই যে দেখো, ক্ষারকীয় মূলকের গ্রুপ এর সাথে যদি লঘু HCl যোগ করি, তাহলে অদ্রবণীয় ধাতু ক্লোরাইড তৈরি হয়, তাহলে এটা পদক্ষেপ পড়বে। এই গ্রুপ 1 এর এই মূলকগুলো হলো এটা। আচ্ছা, তোমরা এই জিনিসটা একটু পরে আমাকে শোনাও যে আঙ্গিক বিশ্লেষণ মানে কি, এটা কি বুঝতে পেরেছো? যে কোনো একটা লবণে যে উপাদানগুলো আছে, উপাদান আয়নগুলো, এগুলোকে শনাক্ত করা, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত করাটাকে আমরা বলি আঙ্গিক বিশ্লেষণ। ইংরেজিতে বলা হয়, আর বাংলাতে আরেকটা নাম হলো গুণগত বিশ্লেষণ। এটাকে আমরা আঙ্গিক বিশ্লেষণ না বলে কি বলতে পারি, গুণগত বিশ্লেষণ। আচ্ছা, রাসায়নিক বিশ্লেষণ কয় রকমের? 2 রকমের। একটা হলো গুণগত বা আঙ্গিক বিশ্লেষণ, আরেকটা হলো পরিমাণগত বিশ্লেষণ। একটা হলো ইংরেজিতে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, আর একটা হলো কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। কোয়ালিটি মানে কি, যেমন দেখো একটা পদার্থের মধ্যে কি কি উপাদান আছে, এগুলিকে চিহ্নিত করা হলো আঙ্গিক বিশ্লেষণ বা গুণগত বিশ্লেষণ। কিন্তু কি পদার্থ কি পরিমাণে আছে, ওই পরিমাণ যদি আমরা বের করি, তাহলে সেটাকে আমরা বলবো কি, পরিমাণগত বিশ্লেষণ বা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। এই বিশ্লেষণকে ইংরেজিতে কি বলা হয়, অ্যানালাইসিস। বুঝতে পেরেছো? তো এখন এই অ্যানালাইসিস করতে গিয়ে আমরা কোন জিনিসটার উপর ভিত্তি করি, যে কোন যৌগের আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল, এগুলো আগে আমরা চার্ট থেকে বিবেচনা করি। ওই যে দ্রাব্যতা চার্ট আছে, আয়নিক গুণফলের চার্ট আছে, বা দ্রাব্যতা গুণফলের চার্ট আছে, ওই চার্ট থেকে আমরা কি করি, কি করলে ওই স্বল্পদ্রাব্য যৌগ তৈরি হবে। এখন লেড আয়নের সাথে আমি যদি ক্লোরাইড আয়ন যোগ করি, তাহলে লেড ক্লোরাইড একটা স্বল্পদ্রাব্য যৌগ তৈরি হবে। যেমন কপার আয়নের সাথে যদি আমি সালফার যোগ করে কপার সালফাইড তৈরি করি, তাহলে একটা স্বল্পদ্রাব্য যৌগ তৈরি হবে, তাই না? তারপরে আয়রনের, যেমন ধরো অ্যালুমিনিয়ামের সাথে যদি হাইড্রোক্সাইড বানাতে পারি, তাহলে একটা স্বল্পদ্রাব্য যৌগ তৈরি হবে এবং তার পদক্ষেপ পড়বে। বুঝতে পেরেছ? তো
তোমরা এই পয়েন্টস 1 2 3 তিনটা পয়েন্টস একটু পরে দেখো তো, পরে শোনাও আমাকে জুড়ে জুড়ে। অজৈব লবণের আঙ্গিক বিশ্লেষণে লবণের ক্ষারকীয় মূলকের গ্রুপ 1 এর Ag+, লেড প্লাস, মার্কারি প্লাস আয়নগুলোর সাথে HCl এসিডের বিক্রিয়ায় উৎপন্ন ক্লোরাইড লবণগুলো দ্রাব্যতা গুণফলের মান সামান্য বলে Ag+, লেড প্লাস, মার্কারি প্লাস আয়নগুলো লবণের দ্রবণের সাথে কয়েক ফোঁটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন ক্লোরাইড লবণের আয়নিক গুণফল দ্রুত তাদের দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে, ফলে সহজেই ক্লোরাইড লবণগুলো অর্ধকে পড়ে। তাই না? এখানে ক্ষারক যেমন গ্রুপ 1 এর লবণের দ্রবণের সাথে যদি আমি লঘু HCl যোগ করি তাহলে কি হবে? ক্লোরাইড লবণ তৈরি হবে। আর ক্লোরাইড হ্যাঁ। লবণগুলোর যে আয়নিক গুণফলটা সেটা কি করবে? তার দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে, যার ফলে অদক্ষেপ পড়ে। ক্লিয়ার? জি স্যার। তো তারপরে যেমন দেখো ক্ষারকীয় মূলকের গ্রুপ 2 এর বিকারকটা কি? গ্রুপ 2 এর আয়নগুলো হলো এগুলো, তাই না? লেড মার্কারি। হ্যাঁ, এখন ধরো তোমাকে আমি কপার সালফেট দিলাম, তো এটার অদক্ষেপ ফেলতে হলে কি করব? কপার সালফেট দ্রবণে আমরা HCl এর উপস্থিতিতে H2S গ্যাস চালনা করব। তাইলে দেখা যাবে যে কপার সালফাইডের কালো অদক্ষেপ পড়বে। জি স্যার। অর্থাৎ কপার সালফাইড একটা স্বল্পদ্রাব্য যৌগ, তার যে আয়নিক গুণফলটা এটা দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি সব সময়। বুঝতে পেরেছো? তো বেশি হওয়াতেই সেটা দ্রবণে কি হয়ে যায়? দ্রবীভূত হয়ে যায়। আর এখানে H2S টা কি করে? H2S হাইড্রোজেন কমন আয়ন প্রভাব তৈরি করে। এই যে দেখো সামান্য HCl এর উপস্থিতিতে H2S, এখানে ওই H2S বেশি পরিমাণে যদি আয়নিত হয়ে যায় তাহলে কি হবে? সালফারের অদক্ষেপ পড়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই কারণে অথবা যদি এখানে যে অন্যান্য যে আয়নগুলো আছে তাদের অদক্ষেপ পড়ে যাবে, কপারের না পড়ে। তো এই কারণে আমরা কি করি? কমন আয়ন প্রভাব দিয়ে এখানে সালফাইড আয়নের ঘনমাত্রা আমরা একটু কমিয়ে রাখি, যার ফলে ওই অল্প ঘনত্বের সালফাইড আয়নের সাথেই তোমার এই কপার আয়ন বিক্রিয়া করে কপার সালফাইড হিসেবে অদক্ষিপ্ত হয়। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে আমরা এই আয়নগুলো শনাক্তকরণের জন্য আমরা কি করি? 0.3 মোলার HCl এর উপস্থিতিতে H2S গ্যাস চালনা করি। এটা কি বুঝতে পেরেছো? এখানে স্যার নিচের লাইনে HCl এর তীব্র অ্যাসিড কেন বললো? এটা লঘু ছিল। লঘু দ্রবণ হলেও তীব্র অ্যাসিড হলো এটা সম্পূর্ণরূপে আয়নিত হয়। লঘু মানে সামান্য পরিমাণে, বুঝতে পেরেছো? তীব্র অ্যাসিড হলে কি হয়? এটা একমুখী বিক্রিয়া হয়। এই যে দেখো এখানে আমি 0.3 মোলার, তাহলে এখানে আমি 0.3 মোল নিলে এইটাও 0.3 মোল হবে, এইটাও 0.3 মোল হবে। কি বুঝতে পেরেছো? এর মানে এটা তীব্র। দ্রবণে HCl থাকে না, এটা কি হয়ে যায়? হাইড্রোজেন আয়ন হয়ে যায় আর ক্লোরাইড আয়ন হয়ে যায়। এই কারণে এখানে উভয়মুখী চিহ্ন দিয়েছি, কিন্তু এটা একমুখী। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, পরের স্লাইডে যাই আমরা। এখানে দেখো এই যে সালফাইড গুলোর দ্রাব্যতা গুণফল কত? এগুলি অনেক ক্ষুদ্র রাশি না? জি স্যার, 10 টু দি পাওয়ার অনেক ক্ষুদ্র মাইনাস রাশি। অনেক বড়। এই এগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র কোনটা? স্যার যে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 54। হ্যাঁ, সবচেয়ে ক্ষুদ্র হলো এটা। তাইলে কপারের হলো 37, আর এই তারপরে লেড, তারপরে হলো ক্যাডমিয়াম। তো এখন দেখো এই জিনিসগুলো একটু পরে দেখো। এই আয়নগুলোর সালফাইডের দ্রাব্যতা গুণফল কি ক্ষুদ্র হয়, কেবলমাত্র এগুলি অদক্ষিপ্ত হবে। আর এই আয়নগুলোর আয়নিক গুণফলের মান কি এগুলোর চেয়ে বড় না? হ্যাঁ স্যার। তো তাইলে এই আয়নগুলো অদক্ষিপ্ত হবে না।
এগুলিকে কি করতে পারবে না, আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল অতিক্রম করতে পারবে না বড় বলে। শোনো, আমি যদি দ্রবণে কপার আয়নও থাকে আবার জিঙ্ক আয়নও থাকে, কোনটা আগে অধঃক্ষিপ্ত হবে বলো তো দেখি? স্যার কপার আয়ন আগে অধঃক্ষিপ্ত হবে। হ্যাঁ, কারণ হলো এই ক্ষুদ্র রাশিটাকে সহজে অতিক্রম করা যায় আয়নিক গুণফল, কিন্তু এই বড় রাশিটাকে পরে পরে অতিক্রম করবে না, এইটা আলাদা হওয়ার পরে এটা অধঃক্ষিপ্ত হবে, তাই না? এখানে এই পয়েন্টস গুলো আমি এখানে লিখেছি, একটু পর দেখি। এখানে এটা পরীক্ষায় আসে যে জিঙ্ক আয়ন ও কপার আয়নের মধ্যে তোমার HCl যোগ করে অম্লীয় করলে H2S গ্যাস চালনা করলে কোন আয়নটি আগে অধঃক্ষিপ্ত হবে এবং কেন? তাইলে এখানে উত্তর হলো কপার আয়নটা আগে অধঃক্ষিপ্ত হবে, কারণ কপার আয়নের দ্রাব্যতা গুণফল অনেক ছোট। তো দ্রাব্যতা গুণফল ছোট হলে এটা তো অধঃক্ষিপ্ত হয়ে যাবে, তার দ্রাব্যতা কম। যার দ্রাব্যতা বেশি সেটা দ্রবণে থেকে যাবে, আর যার দ্রাব্যতা কম সে অধঃক্ষিপ্ত হয়ে যাবে। তো এই চার্টটা একটু একটু পরে শোনাও আমাকে, 3টা পয়েন্ট। লেড, মার্কারি, ক্যাডমিয়াম, কোবাল্ট আয়নগুলো সালফাইডের দ্রাব্যতা গুণফল ক্ষুদ্র মানের হওয়ার কেবলমাত্র এরাই স্বল্প ঘনমাত্রার সালফাইড আয়নের সাথে যুক্ত হয়ে সালফাইড হিসেবে অর্ধক্ষিপ্ত হবে। যে আয়নের সালফাইডের দ্রাব্যতার গুণফল সর্বনিম্ন মানের সেটির সালফাইড প্রথমে অর্ধক্ষিপ্ত হয়। জিঙ্ক, অ্যানাইস, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট ইত্যাদি ধাতুর সালফাইডের দ্রাব্যতার গুণফল অপেক্ষাকৃত বেশি হওয়ায় এরা স্বল্প ঘনমাত্রা সালফাইড আয়নের সাথে যুক্ত হয়ে সালফাইড লবণ হিসেবে অর্ধক্ষিপ্ত হয় না। বুঝতে পেরেছো? আচ্ছা, এই সালফাইড আয়নের ঘনমাত্রা স্বল্প বানাই কিভাবে আমরা? ওই যে কমন আয়ন প্রভাব দিয়ে সামান্য কয়েক ফোঁটা HCl যোগ করি আমরা, তাই না? এই যে কয়েক ফোঁটা HCl যোগ করে আমরা H2S গ্যাস চালনা করি, তাহলে কি হয়, H2S যে পরিমাণে আয়নিত হতো তার দ্রাব্যতাটা কমে যায়, অর্থাৎ কম আয়নিত হয়। হাইড্রোজেন কমন আয়ন হয়ে যায় না? হ্যাঁ, হাইড্রোজেন কমন আয়ন থাকার কারণে H2S এর মধ্যে কি হয়, H2S টা যে পরিমাণে আয়নিত হতো সে পরিমাণে আয়নিত হয় না, এর মানে দ্রবণের সালফাইড আয়নের ঘনমাত্রা কমে যায়। তাইলে সালফাইড আয়নের কমে গেলে এই অল্প পরিমাণ সালফাইড আয়নের সাথে এরা বিক্রিয়া করতে পারে, কিন্তু এরা করে না, বা এরা করলেও এদের যে আয়নিক গুণফলটা এদের দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে না। বুঝতে পেরেছ? এই কারণে এগুলোর দ্রবণে আমরা যদি HCl এর উপস্থিতিতে H2S গ্যাস চালনা করি, তাহলে এই ক্যাটায়ন গুলো কি হবে, অধঃক্ষিপ্ত হবে এগুলো, কিন্তু এগুলো হবে না। বুঝতে পেরেছ? এখানে দেখো, এখানে একটা হোমওয়ার্ক দেয়া আছে। এই যে এখানে দেখো একটা পাত্রের মধ্যে, এই পাত্রের মধ্যে এই দ্রবণে কি কি আছে, জিঙ্ক আয়ন এবং কপার আয়ন আছে। এখন আমি 0.3 মোলার HCl এবং H2S গ্যাসের ভিতরে চালনা করলাম, তাহলে কোনটা আগে অধঃক্ষিপ্ত হবে বলো দেখি? এখানে কপার আয়ন আগে অধঃক্ষিপ্ত হবে, আর জিঙ্ক আয়ন দ্রবণে পরে থাকবে। এটার কারণটা কি? কারণ হলো সালফাইডের যে দ্রাব্যতা এটা অনেক কম। বুঝতে পেরেছ? তার যে দ্রাব্যতা গুণফলের মানও কম, দ্রাব্যতাও কম, দ্রাব্যতা গুণফলের মানও কম। এই যে দেখো 8 পয়েন্ট এটা। আর জিঙ্ক সালফাইডের দ্রাব্যতা গুণফল কত? এটা অনেক বেশি না? -22 বড় না -37 বড়? -22 বড়। হ্যাঁ, অর্থাৎ এইটার দ্রাব্যতা গুণফলের মান বা দ্রাব্যতার মান এটার চেয়ে অনেক বড়, তাই না? এই কারণে দেখা যাবে যে এইটা দ্রাব্যতা বেশি মানে কি, এটা দ্রবণে থেকে যাবে, আর তার দ্রাব্যতা কম বলে দ্রবণের তলায় এটা অধঃক্ষিপ্ত হয়ে যাবে। বুঝতে পেরেছ? মনে করো একটা দ্রবণে এই দুটো আয়ন একসাথে আছে, তখন আমি যদি HCl এর উপস্থিতিতে H2S গ্যাস চালনা করি, তাহলে কপার অধঃক্ষিপ্ত হবে আর জিঙ্ক দ্রবণে থেকে যাবে। এই তো এখানে একটা দেয়া আছে প্রবলেম, এটা পরীক্ষায় আসে। বুঝতে পেরেছ?
এই দুটো আয়নের দ্রবণে আমরা যদি HCl এর উপস্থিতিতে H2S গ্যাস চালনা করি, তাইলে এর মধ্যে কোনটা আগে আয়নিত হবে এবং কেন, এইটাই হলো এখানে প্রশ্ন। এটার উত্তর কিন্তু এইখানে এই লাইনগুলোতে দেয়া আছে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, পরের এখানে দেখো, এটার উত্তর আমি এখানে পয়েন্ট আকারে লিখে রাখছি। উপরের প্রশ্নটা একটু দেখো তো, এটা আমাকে পরে শোনাও। এটার উত্তরগুলো আমি লিখে রাখছি, এখানে বিক্রিয়াগুলো লিখে রাখছি। এই যে দেখো, জিঙ্ক আর সালফাইড আয়ন বিক্রিয়া করে জিঙ্ক সালফাইড, তার KSP হলো বড়, আর কপার আর সালফাইড আয়ন বিক্রিয়া করে এইটার KSP হলো ছোট, তাই না? আর এখানে HCl যোগ করে আমি এই সালফাইড আয়নের ঘনমাত্রাটা আমি কমিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? কারণ সালফাইড আয়ন বেশি থাকলে কি হতো, এই জিঙ্কের সাথে বিক্রিয়া করে এইটাও অদক্ষিপ্ত হয়ে যেত, দুইটাই একসাথে অদক্ষিপ্ত হয়ে যেত। এই তো একটু এখান থেকে পয়েন্ট গুলো একটু পরে আমাকে শোনাও। হ্যালো। 0.3 মোলার হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড মিশ্রিত জিঙ্ক ও কোবাল্ট আয়নে, কোবাল্ট নাকি কপার স্যার? কপার 2+। হ্যাঁ, জিঙ্ক ও কপার আয়নের দ্রবণে H2S গ্যাস চালনা করলে শুধু কোবাল্ট আয়ন না কপার আয়ন কপার সালফেট এর কালো অর্ধকেপ হিসেবে আচ্ছা, আমি অধঃক্ষিপ্ত আরেকদিন বলেছিলাম এটা পড়তে হবে কিউপ্রিক আয়ন, কিউপ্রিক আয়ন বা কপার 2 আয়ন। কপার 0.3 মোলার হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড মিশ্রিত জিঙ্ক ও কিউপ্রিক আচ্ছা, এটা আয়নের হাইড্রোজেন, শোনো, আমরা পড়বো হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরাইড 0.3 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত, বলো। 0.3 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত জিঙ্ক ও কিউপ্রিক অ্যাসিডের দ্রবণে H2S গ্যাস চালনা করলে শুধু কিউপ্রিক আয়ন কোপার সালফেট এর কালো অর্ধকেপ হিসেবে অর্ধক্ষিপ্ত হয়। 0.3 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত জিঙ্ক ও কিউপ্রিক আয়নের দ্রবণে H2S গ্যাস চালনা করলে HCl এর কমন আয়ন H+ এর প্রভাবে H2S এর দ্রাব্যতা হ্রাস পায়। ফলে দ্রবণে S2- আয়নের সালফাইড আয়ন, এটা সালফাইড আয়ন বলতে হবে। হ্যাঁ, সালফাইড আয়নের জি স্যার, সালফাইড আয়নের ঘনমাত্রা সামান্য মাত্রায় নেমে আসে। তাই না? এইখানে কমন আয়ন প্রভাবটা আমি দেখিয়েছি, এই সাম্যাবস্থা বাঁ দিকে সরে যায়, অর্থাৎ এখানে সালফাইড আয়নের ঘনমাত্রা কমে যায়, বুঝতে পেরেছো? এখানে বাঁ দিকের বিক্রিয়া কোনটা, এটা না? হ্যাঁ। তাইলে এর মানে কিছু হাইড্রোজেন আয়ন আর সালফাইড আয়ন কি হয়ে যায়, H2S হয়ে যায়, তাহলে সালফাইড আয়নের ঘনমাত্রা কমে যায়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইখানে দেখো, জিঙ্ক ও সালফাইড আয়নের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে, কপার ও সালফাইড আয়নের সাথে বিক্রিয়া করে কপার সালফাইড তৈরি করে। কিন্তু এখানে কপার সালফাইডের দ্রাব্যতা গুণফল এর মান ক্ষুদ্র হওয়ায় কি হবে, এই দুইটা আয়নের মধ্যে শুধু কপার আয়নটা কি হবে, স্বল্প দ্রাব্য বলে এইটা অদক্ষেপ হবে, তাই না? এবং এইটার এই যে কিউপ্রিক সালফাইড, তার দ্রাব্যতা গুণফলকে কি করতে পারবে, অতিক্রম করতে পারবে, কিন্তু এবং কালো অদক্ষেপ করবে। কিন্তু জিঙ্ক সালফাইডের দ্রাব্যতা গুণফলের মান বেশি হয়, এটা কি করতে পারবে না, এই যে জিঙ্ক সালফাইড যে উৎপন্ন হবে তার আয়নিক গুণফলটা তার দ্রাব্যতা গুণফলের চেয়ে কম হয়, কম বিদায় এটা অদক্ষিপ্ত হয় না। ক্লিয়ার? তো তোমরা এই পয়েন্টস গুলো খুব মনে রাখবে আর এটা পড়বে। এখানে প্রশ্নটা একটু দেখো, এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় আসে। সমায়ন প্রভাব কি, আর একটা হলো সমায়নের প্রভাবের কারণে দ্রাব্যতা হ্রাস পায় কেন। এটা কি জানো, দ্রাব্যতা কেন হ্রাস পায়? যেমন এখানে H2S এর দ্রাব্যতা হ্রাস পায় সমায়ন প্রভাবের কারণে। এটা কিন্তু আমি আগে বলেছি যে KSPটাকে স্থির রাখার জন্য, ধরো KSPটাকে স্থির রাখার জন্য কি করবে,
তার কিছু পরিমাণ সালফাইড আয়ন হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে বিক্রিয়াটাকে সাম্যাবস্থাটাকে বাঁ দিকে সরিয়ে দিবে, এই কারণে তার দ্রাব্যতাটা হ্রাস পায়। তো তোমরা এই দুটো প্রশ্ন এখন থেকেই সলভ করবে, বুঝতে পেরেছো? আচ্ছা, পরের স্লাইড দেখো। অজৈব লবণের আঙ্গিক বিশ্লেষণে ক্ষারকীয় মূলকের গ্রুপ 3 এর লবণ, গ্রুপ 3 এর লবণগুলো কি কি বলো দেখি? গ্রুপ 3 এর লবণ হলো ফেরিক আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন। তোমাদের যে দুটো সিলেবাস আছে, এই জিঙ্ক আয়ন, কোবাল্ট আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন, নিকেল আয়ন, জিঙ্ক আয়ন। 3A আর একটা হলো 3B। এই দুটো আয়নই আমাদের খুব ইম্পর্টেন্ট। 3 বিকারকটা কি? 3 বিকারকটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তোমরা এই জিনিসগুলো খুব নতুন পাচ্ছ, তোমাদের কাছে মনে হয় যে এটা একটু কঠিন লাগতেছে। এখানে অনেক বিক্রিয়া আমাদের শিখতে হবে, আমি দেখাই। এই যে দেখো, এখানে গাণিতিক সমস্যা, এটা একটা পরীক্ষায় আসছে। এইটা, এই যে এখানে উদ্দীপক দুইটা আছে, এগুলো কি বোর্ড প্রশ্ন? হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো, এখানে অনেক অনেক বিক্রিয়া আছে, এই যে আয়ন শনাক্তকরণ। তো তোমাদের বইয়ে ওই আয়নগুলো শনাক্তকরণ আছে, এই বিক্রিয়াগুলো আছে। এই যে অদক্ষেপ পড়বি কিনা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, যাই হোক, এখানে অনেক অনেক বিক্রিয়া তোমাদের শিখতে হবে। এবং আমি কোন রকমের অদক্ষেপের বর্ণ কেমন হবে, এই যে কালো অদক্ষেপ, এই কপার সালফেটের সাথে যদি আমি H2S পাস করি, তাহলে এরকম কালো অদক্ষেপ পড়বে। শিখা পরীক্ষায় কি বর্ণ তৈরি করবে, ডিটেইলস লেখা আছে। তোমরা এই শীটটা তো কালেকশন করেছো এবং এটা পড়তে হবে তোমাদের। আচ্ছা, আমি আবার আগেই যাই। স্যার, আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার কি মানে ফার্স্ট পেপার শেষ হওয়ার পরে ধরা হবে? না, আমি আরো একটা চ্যাপ্টার টাচ করব, পর্যায়ভিত্তিক ধর্ম, তারপরে সেকেন্ড পেপার ধরবো। আচ্ছা, এরপরে আমরা দেখি, এখানে দেখো, আমরা একটা গ্রুপ বিকারক হলো কি বলো দেখি? অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা হলো গ্রুপ 3A বলি আমরা এটাকে। হ্যাঁ, তো অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড কি হয়? সম্পূর্ণ আয়নিত হয়, এদিকে দেখো। হ্যাঁ স্যার। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হলো সামান্য আয়নিত হয়। তাইলে এই যে কমন আয়ন কোনটা এখানে? অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন হলো কমন আয়ন। তাইলে এখন বাহির থেকে এইটার সাথে যদি আমি এইটা যোগ করি, তাইলে কি হবে? এর কি হবে? এই OH আয়নের ঘনমাত্রা কমে যাবে না? হ্যাঁ স্যার। অর্থাৎ সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে। তো তাইলে এই অল্প মাত্রার OH আয়নের সাথে ফেরিক আয়ন বিক্রিয়া করে কি হবে? ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হবে। হ্যাঁ। আবার অ্যালুমিনিয়ামের সাথে, শোনো, এখানে অ্যালুমিনিয়াম আয়ন এবং ফেরিক আয়ন ছাড়াও আরো অনেকগুলো আয়ন আছে, ওইগুলো যাতে বিক্রিয়া না করে, এই কারণে এই কমন আয়ন প্রভাবটা ঘটানো হয়। অর্থাৎ OH আয়নের ঘনমাত্রা যদি বেশি হয়, তাহলে এই কোবাল্ট, নিকেল, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এগুলো অদক্ষিপ্ত হয়ে পড়বে। বুঝতে পেরেছ? তা এখন মনে করো এখানে কয়টা আয়ন? 1 2 3 4 5 6। এই 6টার মধ্যে আমি 2টা অদক্ষেপ ফেলতে চাই। তাহলে এই দুইটার তোমার আয়নিক গুণফলের মান ছোট, ওই যে দেখো ছোট, তাই না? এখানে আয়নিক গুণফলের মান ছোট না? -33 আর একটা হলো -39। তো তাইলে খুব সামান্য পরিমাণে OH এর জন্যই কি হবে? এগুলো অদক্ষেপ পড়ে যাবে। এইটার বর্ণ হলো, এই অদক্ষেপের বর্ণ হলো বাদামি, আর এইটা হলো জেলি। ক্লিয়ার? তো তাইলে এখন এই ক্যাটায়ন গুলোর, এই যে 1 2 3 4 5 6,
এই 6টা ক্যাটায়নের মধ্যে যদি আমি অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাইলে দেখা যাবে যে হয় বাদামি পদক্ষেপ পড়বে, নাইলে জেলির মতো পদক্ষেপ পড়বে, আর এগুলো দ্রবণের মধ্যে দ্রবীভূত থাকবে। তাহলে এই আয়নগুলো আলাদা করার পরে এখন দেখো, দ্রবণ থেকে যদি এই ফেরাস আয়ন এবং অ্যালুমিনিয়াম আয়ন আলাদা করার পরে যে অবশিষ্ট দ্রবণটা থাকবে, সেটার মধ্যে আমরা কি করব, তোমার হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে তোমার এখানে অ্যামোনিয়াম সালফাইড নামে একটা জিনিস তৈরি হবে। অ্যামোনিয়াম সালফাইড বিয়োজিত হয়ে আরো অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে না? জি স্যার, অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে। হ্যাঁ, অ্যামোনিয়াম সালফাইড অতিমাত্রায় আয়নিত হয়ে কি তৈরি করবে? সালফাইড আয়ন তৈরি করবে, তাই না? তো এই সালফাইড আয়ন কি করবে? এই সালফাইড আয়নের উচ্চ ঘনমাত্রা যখন থাকবে, তখন এইগুলোর সাথে সালফাইড তৈরি হবে। তখন আর ওয়েচ আয়ন রাখবো না, আমরা ওয়েচ আয়নটাকে টোটালি ব্যানিশ করে দেব। ওয়েচ আয়ন তো পুরাপুরি এগুলোর সাথে বিক্রিয়া করে ফেললো, তাই না? জি স্যার, এটাই বলতেছিলাম যে হ্যাঁ OH তো আর হ্যাঁ, ওয়েচ বেনিশ হয়ে গেল। তখন আমরা কি করব, এর সাথে আবার H2S গ্যাস পাস করলে তোমার অ্যামোনিয়াম সালফাইড তৈরি হয়ে অ্যামোনিয়াম সালফাইড পুরোপুরি আয়নিত হয়ে সালফাইড আয়ন তৈরি হবে। তাইলে উচ্চ মাত্রার সালফাইড আয়ন তৈরি হলে এগুলোর সাথে সালফাইডের পদক্ষেপ পড়বে। বুঝতে পেরেছো? এখানে বিক্রিয়াটা আমি লিখছি, এই যে দেখো, এটা আয়নিত হয়ে এখানে সালফাইড আয়ন তৈরি হবে, জিঙ্ক তখন সালফাইডের সাথে বিক্রিয়া করবে। তো ঠিক আছে, তোমরা এটা দেখো, এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে, দেখো এটা ওই সমস্যাটা যে জিঙ্ক আয়ন এবং কপার আয়নের দ্রবণে, এটা একটা বোর্ডের প্রশ্ন। হ্যাঁ, এদিকে দেখো, এটা জিঙ্ক আয়ন এবং কপার আয়নের দ্রবণে, হ্যালো, জি স্যার দেখতেছি। আগেই আমরা কি যোগ করে রাখছি? HCl যোগ করছি, HCl যোগ করে এর সাথে H2S গ্যাস পাস করছি। কথাটা কি এখানে বলো দেখি? জিঙ্ক এবং কপার আয়নের দ্রবণে HCl যুক্ত দ্রবণে H2S গ্যাস চালনা করা হয়। এতে করে দেখা যায়, শোনো, এতে দেখা যায় যে কপার সালফাইড অধক্ষিপ্ত হয়, কিন্তু জিঙ্ক অধক্ষিপ্ত হয় না। আর এখানে জিঙ্ক সালফাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। স্যার এটা কি HCl দ্রবণে? না, এখানে ব্যাপারটা হচ্ছে, আমার ধরো এটা কপার সালফেট দ্রবণটা ছিল কপার সালফেট আর জিঙ্ক সালফেট, ঠিক আছে? হ্যাঁ, এখন কয়েক ফোঁটা HCl যোগ করছি আমি এর মধ্যে, পরে আমরা কি করছি, H2S গ্যাস পাস করছি। এটাকে আমরা কি পড়বো? H2S, মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাস করছে। তাহলে দেখা যাবে যে কপার সালফাইড অধক্ষিপ্ত হয়েছে, কিন্তু জিঙ্ক সালফাইড অধক্ষিপ্ত হয়নি, হয় নাই। এখানে এই কপার, জিঙ্ক আর কপার সালফাইডের এখানে দেখো, তার দ্রাব্যতা গুণফল বড় না তার বড়? জিঙ্কের দ্রাব্যতা গুণফল বড় না? দ্রাব্যতা গুণফল ছোট। হ্যাঁ, তাইলে জিঙ্কের দ্রাব্যতা গুণফল বড়, কপার সালফাইডের দ্রাব্যতা গুণফল ছোট। এই কারণে দেখা যাবে যে ছোট বলে এইটার আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করতে পারে, কিন্তু এটার পারে না, যেহেতু এখানে সালফাইড আয়নের ঘনমাত্রা কমে গেছে ওই যে কমন আয়ন প্রভাবের কারণে। বুঝতে পেরেছো? স্যার, দ্বিতীয় প্রশ্নটা যে উদ্দীপক দ্রবণে আয়ন দুটি একই সাথে অধক্ষেপ উৎপন্ন করে না, বিশ্লেষণ করে, এটা কি আমরা ওই KSP এর ধারা বিশ্লেষণ করব? এখানে শোনো, এই প্রশ্নটার উত্তর আমি সুন্দরভাবে গুছাই লিখে রাখছি, যেহেতু তোমরা পারবে না। আর এই প্রশ্নটা সবসময় KSP তারপরে QIP দেওয়া থাকবে? QIP দেওয়া থাকবে না, KSP দেওয়া থাকবে। QIP তো আমরা বের করি হিসাব করে। আচ্ছা, এখন দেখো, এখানে উদ্দীপকের অধক্ষেপটির দ্রাব্যতা নির্ণয় করো। তো এখান থেকে KSP দেওয়া থাকলে S এর মান বের করতে পারবো না? হ্যাঁ স্যার। এটা প্রথমটা, এই যে S এর মান কত, এটা বের করে ফেললাম। দ্বিতীয়টা হলো যে এই দুটো আয়নের মধ্যে কপার অধক্ষিপ্ত হয়, কিন্তু জিঙ্ক অধক্ষিপ্ত হবে না।
এই যে বলছে যে এই বিশ্লেষণ দুটি আয়ন একই সাথে পদক্ষেপ উৎপন্ন করে না, বিশ্লেষণ করো, তাই না? তাই এইটা টোটাল উত্তরটা এখানে লেখা আছে। একটু বানান এখানে রস্বইকার পড়বে, তোমরা একটু বানানগুলো কারেক্ট করে নিও, এগুলো তো আমি টাইপ করেছি হাতে, অনেক সময় ফিঙ্গার মিস্টেক হয়। তো এখানে এই প্রশ্নটার উত্তরটা একটু পরে আমাকে শেষ করে দাও, এটা আজকের প্রশ্ন 2 এর সমাধানটা একটু পড়বে। HCl অ্যাসিড মিশ্রিত জিঙ্ক ও কিউপ্রিক অ্যাসিডের দ্রবণে H2S গ্যাস চালনা করলে আয়নের দ্রবণে H2S গ্যাস চালনা করলে কমন আয়নের H+ প্রভাব H2S এর দ্রাব্যতা হ্রাস পায়, ফলে দ্রবণে সালফেট আয়ন সামান্য ঘনমাত্রায় সালফাইড আয়ন, শোনো আমি একটা কথা বলে নেই, সালফার আয়ন হইলে সালফাইড, ক্লোরিন আয়ন হলে ক্লোরাইড, অক্সিজেন আয়ন হইলে অক্সাইড, মনে থাকবে? হ্যাঁ, আই কথাটা থাকবে। আমরা তো আয়নের কথা বলতেছি, যদি আয়নের কথা না বলি তখনই না এটার উচ্চারণ হবে সালফাইড আয়ন, সালফার আয়ন না। আচ্ছা, সালফাইড আয়ন। যেমন এই যৌগটার নাম কি হবে? জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইড। এটার নাম কপার সালফাইড বা কিউপ্রিক সালফাইড। শোনো, কপারের দুইটা যোজনী আছে, কপার 1 হলে কিউপ্রাস আর কপার 2 হলে কিউপ্রিক। যেমন আয়রনের যোজনী যদি 1 2 হয় তাহলে ফেরাস, 3 হলে ফেরিক। দ্রাব্যতা গুণফল অধিক, তাই না? অর্থাৎ এখানে QIP লেস দেন কি হয়? KSP হয়। আর কপার সালফাইডের দ্রাব্যতা গুণফল সামান্য বলে কি হয়? তার আয়নিক গুণফলটা KSP এর চেয়ে বড় হয়। তো বড় হলে কি হবে? অদক্ষিপ্ত হবে না, আর ছোট হলে অদক্ষিপ্ত হবে না। কিউপ্রিক কপার সালফেটের দ্রাব্যতার গুণফলের মান অধিকতর ক্ষুদ্র 5 × 10⁻38 হয়। জিঙ্ক ও কিউপ্রিক আয়নের দ্রবণে H2S গ্যাস চালনা করলে শুধু কিউপ্রিক আয়ন সামান্য ঘনমাত্রায় সালফাইড আয়নের বিক্রিয়া করে কপার সালফেট উৎপন্ন কপার সালফেট এর আয়নিক গুণফল এর স্বল্প মানের দ্রাব্যতা গুণফলকে সহজ অতিক্রম করে, ফলে বিক্রিয়া মিশ্রণে আগে কপার সালফেটের কালো অর্ধক্ষেপ পড়ে। জিঙ্ক সালফেট দ্রাব্যতা গুণফলের মান বেশি হওয়ায় জিঙ্ক সামান্য ঘনমাত্রায় সালফাইড আয়নের বিক্রিয়া করে যে জিঙ্ক সালফাইড উৎপন্ন করে তার আয়নিক গুণফল এর দ্রাব্যতার গুণফলের চেয়ে কম হয়, বিধায় জিঙ্ক সালফেট অর্ধক্ষিপ্ত হয় না। তাই বিক্রিয়া মিশ্রণ থেকে কপার সালফেট এর অর্ধক্ষেপ পৃথক করে পরিশ্রুতকে তাপ দিয়ে H2S দূর করে অ্যামোনিয়া 4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড নিচের দিকে থাকে। হ্যাঁ এটা একটু আছে। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগে ক্ষারীয় করে তাতে H2S গ্যাস চালনা করলে উচ্চ ঘনমাত্রার জিঙ্ক সালফেট তৈরি হয়। এমতাবস্থায় উৎপন্ন জিঙ্ক সালফেট এর আয়নিক গুণফল তার দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে এবং অর্ধক্ষিপ্ত হয়। এ কারণে উদ্দীপকে দ্রবণে আগে কপার কিউপ্রিক ও পরে জিঙ্ক আয়ন অর্ধক্ষেপ উৎপন্ন করে। ঠিক আছে, তোমরা শোনো, এই পরের পয়েন্টটা না লিখলেও হবে। তুমি যদি শর্ট করে লিখতে চাও তাহলে এই দুইটা, যেহেতু এখানে 4 মার্কস, তো আগে তো কপার অদক্ষিপ্ত হবে, পরে আবার জিঙ্কটাকে কিভাবে অদক্ষিপ্ত করবে এইটা দ্বিতীয় লাস্টের পয়েন্টে লেখা আছে। জিঙ্কটা হ্যাঁ, তাপ দিয়ে আমি H2S টাকে উড়িয়ে দিব দ্রবণ থেকে, দিয়ে আমরা কি করব? অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করে আবার H2S গ্যাস চালনা করব। তখন জিঙ্ক সালফাইডের অদক্ষেপ তৈরি হবে এবং সাদা অদক্ষেপ তৈরি হবে এবং এটা আলাদা হয়ে যাবে। তাহলে প্রথমে আমি কপার 2+ আয়নটাকে আমি আগে আলাদা করব, তারপরে হবে দ্রবণে এটা থেকে যাবে, পরে দ্রবণ থেকে এটাকে আলাদা করব। যারা কেমিস্ট্রিতে অনার্স পড়ে বা উপরে ক্লাসে, এগুলো প্র্যাকটিক্যাল সংক্রান্ত। যেহেতু এটা আঙ্গিক বিশ্লেষণ, অর্থাৎ
ল্যাবে হাতে কলমে বিক্রিয়া দিয়ে এগুলো করা হয়। বুঝতে পেরেছো? তো আমাদের ল্যাবেও এগুলো আছে, তোমরা করতে পারবে। প্র্যাকটিক্যাল যে অংশটা এটা করানো হয় এগুলো। তো ঠিক আছে, আজকে আমি এখানে রেখে দিচ্ছি। থ্যাংক ইউ তোমাদের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।